গুড মর্নিং। আমার থার্ড সেমিস্টারের স্টুডেন্টরা আশা করি ভালো আছো। তোমাদের দুটো টপিক আমার পড়াতে বাকি আছে। ভেবেছিলাম অফলাইন হবে, তো কিন্তু গভর্নমেন্ট তো ঘোষণা করেছে সম্ভবত যে অফলাইন হবে না। তো সেই দুটো টপিকের একটা টপিক, মানে আমি অনার্সের স্টুডেন্টদের বলছি, একটা হচ্ছে গিল্ট, আর একটা হচ্ছে তৃতীয় নগরায়ন, থার্ড আরবানাইজেশন। এই দুটো টপিক বাকি আছে। তো আজকে আমি তোমাদের একটা টপিকের একটা অংশ, প্রথম যে টপিকটার কথা বললাম গিল্ড বা নিগম বা সংঘ, এটা নিয়ে আজকে ক্লাস আমি তোমাদের নিচ্ছি। এবং আজকে ক্লাসের মধ্যে আমি বলার চেষ্টা করব যে বিষয়গুলো, সেটা হচ্ছে যে এই গিল্ড ব্যবস্থা কাকে বলে, এই গিল্ড ব্যবস্থা আমাদের প্রাচীন ভারতে যুগ অনুযায়ী কেমন কেমনভাবে ছিল। মানে প্রথমে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর সময়কালে, তারপরে মৌর্য যুগ, তারপরে পরবর্তী মৌর্য যুগ এবং গুপ্ত যুগ। তো এই যে একটা ক্রম যে তালিকা, মানে ক্রম যে সময়, আমাদের যে ক্রনোলজি বলি, সেই অনুযায়ী আমি তোমাদের সামনে আলোচনা করব। এবং আমরা একটা অন্য দিনের আর একটা ক্লাস করব, সেখানে আমি তোমাদের মানে আর্লি মেডিভেল ফেজে ইনক্লুডিং সাউথ ইন্ডিয়া গিল্ড ব্যবস্থা কেমন ছিল সেটার বর্ণনা আমি তোমাদের দেব, যেটা তোমাদের सिलेबसेতে আছে। तो गिल्ड, आज का क्लास होगा गिल्ड के बारे में। जो ऑर्गेनाइजेशन था, वो कम्युनिटी था, वो कैसे थे, और हम क्रोनोलॉजिकली डिस्कस करने की कोशिश करेंगे आज। प्रथमे गिल्ड शब्दटार यदि সাধারণভাবে অর্থ, মানে আমি যদি তোমাদের বলি, সেটা হচ্ছে শ্রেণী বা বণিক সংঘ। এখনকার দিনে তোমরা শুনে থাকবে কে বিভিন্ন দেখবে সংস্থার অর্গানাইজেশন আছে, বিভিন্ন সংস্থার অর্গানাইজেশন আছে, বিশেষ করে ব্যবসায়ী গোষ্ঠী যারা রয়েছেন তাদের সংস্থার, তারা সম্মিলিতভাবে একটা সংগঠন তৈরি করেন। এবং এই সংগঠনটার তৈরি করার উদ্দেশ্যটা কি? প্রথমত তাদের ধরো সুবিধা অসুবিধা, সুখ দুঃখ এই গিল্ড থেকেই হয়। একটা নির্দিষ্ট টাকা শেয়ার ওখানে জমা পড়ে, ওখান থেকে নানান ধরনের ফ্যাসিলিটিস পায় তারা। ধরো কেউ মারা গেল হঠাৎ করে, তার বাড়ির লোককে হেল্প করা। ধরো ব্যবসায়ী কোনো একজন সংগঠনের লোক মারা গেছে বা শরীর খারাপ হয়েছে, তা সে সংগঠন থেকে হেল্প পাবে, এই জন্যই সংগঠন করে। প্রাচীন ভারতবর্ষে গিল্ডের সূচনা বা গিল্ডের অবস্থান যে ছিল, এটা কিন্তু বিভিন্ন লিটারেরি সোর্সেস, সাহিত্যিক উপাদানে এবং ইনস্ক্রিপশনে, কয়েন্সে, বিভিন্ন জায়গায় তার আমরা প্রমাণ পেয়েছি। বিশেষ করে সাহিত্যিক উপাদান এবং लिपि, मतलब बहुत सारे सोर्स हैं कि हमारे एंशिएंट इंडियन हिस्ट्री में ये गिल्ड था, ये ऑर्गेनाइजेशन था, जो ट्रेडर्स ऑर्गेनाइजेशन था। हम ट्रेडर्स ऑर्गेनाइजेशन की बात ही बोल रहे हैं। ट्रेडर्स ऑर्गेनाइजेशन था, इसका पता हम लोगों को बहुत सारे लिटरेरी सोर्सेस, इंस्क्रिप्शन से पता चला है। प्राचीन भारतेर विख्यात अर्थनैतिक इतिहासविद ডক্টর রণবীর চক্রবর্তী, মানে অধ্যাপক রণবীর চক্রবর্তী স্যারের যে বই আছে প্রাচীন ভারতের অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে, সেই গ্রন্থে আমি তোমাদের এই বইটি পড়তে বলবো। আমাদের কলেজ লাইব্রেরিতে আছে এবং তোমরা নিজেরা পার্সোনালি কিনতে পারো, কারণ অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান ইকোনমিক হিস্ট্রি পড়তে চাইলে এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ट्रेड एंड ट्रेडर्स इन एंशिएंट इंडिया, ये बुक सबकी है, बहुत ही इम्पॉर्टेंट बुक है रणबीर चक्रवर्ती सर के लिए। सर का जो बुक है हम लोगों के लिए बहुत इम्पॉर्टेंट है इकोनॉमिक हिस्ट्री को समझने के लिए। तो ये प्राचीन भारतेर अर्थनैतिक इतिहासेर सन्धाने ग्रंथे रणबीर चक्रवर्ती सर बोलेছেন যে প্রাচীন ভারতে, বিশেষ করে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে আমাদের দেশে গিল্ড ব্যবস্থার সূচনা হয়ে গিয়েছিল। এবং একটা অভিনবত্ব বলছেন তিনি, টার্মটা ইউজ করছেন, এটা একটা অভিনবত্ব, এক্সেপশনাল, মানে এক্সট্রা অর্ডিনারি, আমরা যদি এটাকে বলতে পারি, অভূতপূর্ব একটা সিস্টেম খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে, আজ থেকে কয়েক হাজার বছর আগে
এটা কিন্তু আমাদের মানে ভারতবর্ষে কিন্তু ছিল। কি এটা? এটা বলছে पेशादारी संगठन, एक ट्रेडिंग ऑर्गेनाइजेशन, जो ट्रेडर्स थे उन लोगों का संगठन ये था। 6th सेंचुरी बीसी में इस तरीके का ऑर्गेनाइजेशन हमारे देश में था। ये रणबीर चक्रवर्ती सर का मानना है, उन्होंने प्रूफ भी दिए हैं। 2 एंशिएंट इंडियन हिस्ट्री का टेक्स्ट मिला है हम लोगों को, जहां से इसके बारे में और भी पता चलता है। একটা হচ্ছে যে বৌধায়নের ধর্মসূত্র, দুটো গ্রন্থের কথা আমি বললাম, বৌধায়নের ধর্মসূত্র, আর একটা হচ্ছে পাণিনির অষ্টাধ্যায়ী। এই দুটো গ্রন্থের রেফারেন্সেস আমাদের স্যারের যে বইয়ের কথা বললাম, প্রাচীন ভারতের অর্থনৈতিক ইতিহাসের সন্ধান, এখানে কিন্তু এগুলো হচ্ছে পালি গ্রন্থের কথা বলা হচ্ছে এগুলো। তো এই গ্রন্থ এবং এই দুটো টেক্সট ছাড়া বিভিন্ন পালি গ্রন্থে এই গিল সম্পর্কে নানান টার্ম আমরা পেয়েছি। এই টার্মগুলো কি? শ্রেণী, গণ, পুগ, সংঘ অর্থাৎ অ্যান্ড নিগম। শ্রেণী, গণ, পুগ, সংঘ অ্যান্ড নিগম, এই সমস্ত ছোট ছোট টার্মগুলো পেয়েছি। এই টার্মগুলো প্রত্যেকটার যে মানে, সেই মানেটা বোঝায় ওই সমস্ত বিভিন্ন শিল্প, কারুকার্য, ব্যবসার সঙ্গে যুক্ত বিভিন্ন ধরনের, বিশেষ করে তাদের रिलेटेड जो संगठনের কথা কিন্তু এই টার্মগুলোর মাধ্যমে বোঝা যায়। इससे ये पता चलता है कि हर कैटेगरीज जो आर्टिसंस थे, जो ट्रेडर्स थे, उन लोगों का ये संगठन था, वरना ये सब वर्ड इस्तेमाल नहीं होता। তো বৈধায়নের ধর্মসূত্র থেকে জানা যায় যে এই ধরনের নিগম বা সংগঠনগুলোতে আইন কানুন ছিল, নির্দিষ্ট আইন কানুন ছিল, এবং ওই আইন কানুনগুলোকে কোনো অংশে লঙ্ঘন করা যেত না। এমনকি এটাকে বৈধায়নের ধর্মসূত্রে বলা হয়েছে যে এটাকে রাষ্ট্রীয় আইনের সমান, মানে ল। वहाँ पर ये लॉ था। वैधायन की धर्मसूत्र जो टेक्स्ट है वहाँ पर बताया गया है कि इन सब गिल्ड्स और निगम और संघ का अलग अलग तरह का लॉ था, वो लॉ को कोई क्रॉस नहीं कर सकता था। জাতকের গল্পতে, জাতক স্টোরিজ কি? গৌতম বুদ্ধ হিসেবে জন্মগ্রহণ করার আগে তার যে জন্মের যে কাহিনী, নানান জন্মের যে কাহিনী যে টেক্সটে লিপিবদ্ধ করা হয়েছে তাকে বলা হয় জাতক গ্রন্থ। जो बुद्ध का जो जन्म से पहले का जो बहुत बार उन्होंने जन्म लिए थे बुद्ध होने से पहले, तो वो जो जिस टेक्स्ट में इनका ये वर्णन किया गया उनको जातक टेक्स्ट बोला जाता है। तो जातक का टेक्स्ट में हम लोगों को पता चला है कि एक गांव के बारे में, जहाँ पर बोलते हैं कि एक गांव में 1000 लोगों का, 1000 लोगों का एक जैसे कर्मकार जिसको हम लोग बोलते हैं, उनका संगठन के बारे में पता चला। एक गांव में वहाँ वो लोग रहते थे। तो ये एक संस्कृत टर्म हम लोगों को मिला है, सहसस कुटीर कम्मर गाम। सहसस कुट्टिका কাম্মার গাম। তাহলে এই সহসস কুট্টিকা কাম্মার গাম এর মাধ্যমে বোঝা যাচ্ছে একটা গ্রামে, টার্মটার মানে হচ্ছে একটা গ্রামে 1000 জনের মানুষ কর্মকার ওখানে কিন্তু গাঁয়েতে বসবাস করছিলেন। অর্থাৎ এই গাঁয়ের এই যে নিগম, এই যে অর্গানাইজেশনগুলোর কথা বলা হয়েছে, এবং একই সঙ্গে সঙ্গে জাতকের স্টোরিতে আমরা এখানে শ্রেণী এবং জেঠক ও প্রমুখ এই ধরনের টার্ম আমরা পাচ্ছি। শ্রেণী, জেঠক, প্রমুখ, দিস টাইপ অফ টার্ম উই আর গেটিং ফ্রম দ্য জাতক স্টোরিজ। তো এই জাতক স্টোরিজ এগুলোর উদ্দেশ্য, এগুলো হচ্ছে এই যে সংস্থাগুলোর হেড যারা হতেন তাদের নাম এখানে কিন্তু বলা হচ্ছে। তাহলে একটা কথা আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে এই যতগুলো টেক্সটের কথা বললাম এগুলো তো সব খ্রিস্টপূর্ব 6ষ্ঠ शताब्दी टेक्स्ट, 6th सेंचुरी बीसी का ये सब टेक्स्ट है। इन टेक्स्ट से हम लोगों को पता चल गया है कि उस वक्त गिल्ड्स और ऑर्गेनाइजेशंस और निगमस, संघ, पुग इस टाइप का संगठन था भारतवर्ष में। इसके बाद 6th सेंचुरी बीसी के बाद जो सिविलाइजेशंस का अगर ग्रोथ हम लोग देखते हैं तो उसका जो सेकेंड मोस्ट इम्पॉर्टेंट जो टाइम हम लोगों को बोला जाता है कि हम लोग बोलते हैं मौर्यन पीरियड, मौर्य साम्राज्य। मौर्य साम्राज्येर সময়কালে গিল্ডগুলোর
বা এই যে অর্গানাইজেশনগুলোর গুরুত্ব কিন্তু কমে গিয়েছিল, এটা কিন্তু প্রমাণিত। কারণ তার প্রথম যে কারণ, इन लोग का इम्पोर्टेंस खत्म हो गया था, मतलब बहुत कम हो गया था। তার इसका जो ফার্স্ট কজ है, क्योंकि মৌর্য সাম্রাজ্যটা ছিল একটা কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা, যেখানে রাজা থাকতেন ওপরে এবং সেন্ট্রাল যা আদেশ দিতেন গোটা ভারতবর্ষে যেখানে যেখানে মৌর্য সাম্রাজ্য বিস্তার ছিল সেই সমস্ত জায়গায় তাদের নিয়মকানুন পালন করা হতো। অর্থাৎ সেন্ট্রালাইজ স্টেট ওয়াজ দেয়ার অ্যাট দ্য টাইম অফ মৌরিয়ান পিরিয়ড, এবং এই মৌরিয়ান পিরিয়ডে সেন্ট্রালাইজ স্ট্রাকচার্স থাকার কারণে প্রত্যেকটা জায়গায় রাজার আদেশ পালিত হতো, যার জন্য এখানে নিগম ব্যবস্থা অতটা স্ট্রং ছিল না, প্রত্যেকটা ক্ষেত্রে কেন্দ্রীয় হস্তক্ষেপ ছিল। हर जगह में अपना सेंट्रल का इन्फ्लुएंस था, इसके लिए इसीलिए ऐसा बोला जा रहा है कि उस वक्त ये निगम का सिस्टम्स वहाँ पर ज़्यादा स्ट्रॉन्ग नहीं था। ऐसा कौटिल्य के अर्थशास्त्र टेक्स्ट में ऐसा बताया गया है कि ये जो है कारू और कारीगर टर्म इस्तेमाल किया गया। कारू और कारीगर जो है ये लोग हैं फॉल्स लोग हैं, मतलब ये लोग इन लोगों को ऊपर विश्वास नहीं करना है। কৌটিল্য তো এটাও বলে দিয়েছেন যে কণ্টক শোধন মানে হচ্ছে আদালত, বোধহয় আদালতে এদেরকে বিচার করা উচিত, এরা অসাধু। তো অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে মৌর্য সাম্রাজ্যে এই নিগমগুলোর সম্পর্কে বেশি কিছু জানা যায় না। এরপরের যে যুগটা আমরা বলবো সেটা হচ্ছে পরবর্তী মৌর্য যুগ। মৌর্য যুগের পরবর্তী সময়কালে দুটো যুগের কথা বলা হয়, একটা হচ্ছে সাতবাহন এবং একটা হচ্ছে কুষাণ। যদি যে সমস্ত রেফারেন্সেস আমরা পেয়েছি তাতে করে মিনিমাম আনুমানিক খ্রিস্টপূর্ব 175 থেকে খ্রিস্টীয় 300 শতকের মধ্যবর্তী সময়ে যে আমাদের প্রাচীন ভারতের যে ইতিহাস, সেখানে নিগম ব্যবস্থা কেমন ছিল এবার এটা একটু জেনে নেওয়া যাক। এই যে টাইম পিরিয়ড मैंने बताया 175 BC टू 300 AD, इस वक्त का जो निगम सिस्टम्स कैसा था। সাতবাহনদের সময়কালে শিল্প সংগঠনের বিকাশ ঘটছিল, শিল্পের বিকাশ ঘটেছিল, তার মানে শিল্পের সংগঠনেরও উত্থান ঘটেছিল, এটা কিন্তু প্রমাণিত। সাতবাহন রাজাদের নাম তোমরা শুনেছো, বর্তমান যে অন্ধ্রপ্রদেশের এবং মহারাষ্ট্রের কিছুটা জোন, ওই অঞ্চলে সাতবাহনরা রাজত্ব করতেন। টলেমি জিওগ্রাফিতে সাতবাহনদের রেফারেন্সকে তুলে ধরে বর্ণনা করেছেন যে এই সময়কালটাতে সরকারের থেকে বেসরকারি উদ্যোগ বেশি পরিমাণে ছিল, अर्थात गवर्नमेंट से ज़्यादा प्राइवेट ऑर्गेनाइजेशंस का इन्फ्लुएंस ट्रेडिंग में सबसे ज़्यादा था। আমরা জানি যে মৌর্য যুগে, যেটা আমি বললাম, মৌর্য যুগের সভ্যতাতে খনি থেকে শুরু করে খনিজ সম্পদ থেকে শুরু করে সেখানে সবই রাষ্ট্রীয় কর্তৃত্বের মধ্যে ছিল। কৌটিল্য অর্থশাস্ত্রের কথা বলা হয়েছে। এমনকি আমরা গুপ্ত পিরিয়ডে মনুস্মৃতি এবং যাজ্ঞবল্ক্য স্মৃতি যে তথ্য আমরা পেয়েছি, সেখানে খনিগুলো সেন্ট্রাল কন্ট্রোল করছেন, এ কথা ঠিক। পাশাপাশি কারিগরি যে বৃত্তির সঙ্গে যুক্ত বিভিন্ন প্রকার সংগঠনগুলোর কথা আমরা কিন্তু জানতে পারছি, যেগুলো শ্রেণী বা সংঘের থেকে কম ছিল না, মানে 6th সেঞ্চুরি BC থেকে কম ছিল না এইগুলো। এবং এই সময়টাতে দুটো টার্ম আমরা পেয়েছি, সেটা হচ্ছে অপর কৌলিক निकोजाय और एक होच्छे कौलिक निकाया। दो टर्म हम लोगों को इस पीरियड में मिला है इंस्क्रिप्शन से, अपर कौलिक निकाय और कौलिका निकाया। दिस टू टर्म वी गॉट फ्रॉम दिस पीरियड इंस्क्रिप्शन फ्रॉम इंस्क्रिप्शनल एविडेंसेस। अच्छा, ইনস্ক্রিপশনটা হচ্ছে নহপানের নাসিক ইনস্ক্রিপশন। আমি এখানে ভিজিট করেছিলাম এবং এই ইনস্ক্রিপশনটা আমি নিজে দেখেছি। হয়তো স্ক্রিপ্টটা আমি সব পড়তে পারিনি, আমার সঙ্গে একজন আমার বন্ধু ছিল, সে আমায় বলে দিয়েছিল, একটু একটু ওয়ার্ড চিনতে পারছিলাম। তো এই স্ক্রিপ্টে একটা তো কথা লেখা আছে যে এই যে কৌলিকা নিকায়া, এই দুটো টার্মটা কি? এটা হচ্ছে অর্গানাইজেশন, সেই সময়ের বণিকদের সংগঠন যারা ব্যবসা করতেন, उन लोगों का ट्रेडर्स ऑर्गेनाइजेशन था ये। এই সময়তে এই বণিক সংগঠনগুলো এতটা চাঙ্গা ছিল, এখানে বলা হয়েছে যে ইনস্ক্রিপশনে এটা একটা ব্যাংকার হিসেবে, বর্তমানে যেমন আমরা ব্যাংকে টাকা রাখলে সুদ পাওয়া যায়, সেরকম নাকি ওই যুগেতে ব্যাংকার হিসেবে এগুলো ইউজ হয়েছে। মানে কৌলিকা নিকায়া ব্যাংক হিসেবে ইউজ হতো এবং ওখানে অনেক লোক টাকা রাখতেন। তার মধ্যে একটা রেফারেন্স পাওয়া গিয়েছে নহপানের, বলা হচ্ছে ওখানে ইনস্ক্রিপশনে লেখা আছে নহপানের জামাই কৌলিক নিকায়াতে 2000 কারসাপন মুদ্রা রেখেছেন 12%, এই শর্তে যে 12% সুদ পাবে বলে।
रेफरेंस আছে कौलिक निकायते রেখেছেন টাকা। তাহলে नाहपान का जो दामाद है उन्होंने वहाँ पर पैसे रखे थे, मतलब 2000 करसापन मुद्रा। एक करसापन के हिसाब से होता है कि 23 रति जो वजन का होता है वो रौप्य मुद्रा, मतलब जो सिल्वर कॉइन होता था उसको करसापन बोला जाता था। মানে 23 রতি ওজন বিশিষ্ট যে রূপার মুদ্রাকে একটা কারসাপন বলা হতো। তাহলে 2000 কারসাপন মুদ্রা ওখানে তিনি জমা রেখেছিলেন। আচ্ছা, কুষাণ, আচ্ছা ঋষভ দত্ত বলে আরেকজন লোকের নাম পাওয়া যাচ্ছে যিনি আবার 9% সুদের হারেতে টাকা রেখেছেন এরকম কৌলিক নিকায়াতে। আর কুষাণ সম্রাট হুবিস্কো মানে হুবিস্কের আমলেতে একটা রেফারেন্স পাওয়া যাচ্ছে যে মথুরাতে ময়দা তৈরি করার কারখানাতে, ময়দা তৈরি করার যে কারিগরদের অর্গানাইজেশন বা শ্রেণী যেটা বলছি অর্গানাইজেশন, এবং ওই শ্রেণীতে উচ্চপদস্থ কর্মচারী 550 পুরান পরিমাণ আমানত হিসেবে গচ্ছিত রাখেন। এটা রেফারেন্স আছে হুবিস্কের সময়কালেতে। अर्थात इस कारखाना का जो ऑर्गेनाइजेशन है, मैदा जो कारखाना होता है, आटा मैदा का जो कारखाना होता है, वहाँ उन लोगों का ऑर्गेनाइजेशन था। वहाँ पर 550 पुरान एक मतलब इक्वल जो सिल्वर कॉइन जैसा, तो ये वहाँ पर ऑर्गेनाइजेशन में डाला गया था क्योंकि वो वहाँ से सूद में पैसा मिलेगा इसके लिए। তার মানে এটা স্পষ্ট বুঝতে পারছি যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে শ্রেণীগুলোর ভূমিকা কিন্তু ব্যাংকার হিসেবে হচ্ছে। কারণ এবারে এখন প্রশ্নটা হচ্ছে যে এখানে তারা টাকা রেখে তাহলে ওই শ্রেণীগুলো কোথায়, কী করে টাকাটা দেবেন, এই সুদটা দেবেন কী করে? ওই শ্রেণীগুলো থেকে লোকেরা টাকা ধার নিতেন, বিভিন্ন ব্যবসায়ীদের টাকা দিতেন, তারা বিভিন্ন অর্গানাইজেশনকে দিতেন। এমনও তো রেফারেন্স আছে রাজারাও ওখান থেকে টাকা নিচ্ছেন। ওরা সাউথ ইন্ডিয়ান যখন গিলস পড়বে তখন বুঝতে পারবে। অর্থাৎ ওখান থেকে টাকা ধার নিতেন এবং ধার নিয়ে তারপর টাকা ফেরত দিয়ে দিতেন, যে কেউ নিতে পারতো টাকা। তারপরে ওই যে সুদটা হলো, ওই সুদটা নিগমেরও কাজে লাগলো, আবার যিনি ব্যবসা করলেন বা যার কাজে লাগলো, যার দরকার ছিল সে অর্গানাইজেশন থেকে টাকা ধার নিয়েছিল, যেমন ব্যাংকগুলো করে এখন। तो जैसे बैंक अभी करता है ना, तो किसी को भी लोन दे देते हैं, उसके बदले में उसका सूद निकलता है ना, जो उसको उसी से बैंक का लाभ भी होता है, और जिन्होंने पैसा जमा करके रखा है उसका भी उसको भी पैसा मिल जाता है। এবার দেখি গুপ্ত যুগেতে বলা হয়েছে যে শ্রেণী নিগম এই সমস্ত সংগঠনগুলো আবার যেন পুনরায় নতুন শক্তি নিয়ে উজ্জীবিত হয়েছিল। मतलब रिवाइव किए थे ये श्रेणी गण पुगा जो समस्त जिस तरीके का ये ऑर्गेनाइजेशन था, ये ट्रेडिंग क्लास जो कम्युनिटी का ऑर्गेनाइजेशन था, ये लोग उभर के आए। गुप्त যুগেতে নানান ধরনের সাহিত্যিক রেফারেন্সেস আছে আমাদের কাছে, নানান ধরনের স্মৃতিশাস্ত্র, যেমন হচ্ছে মানে মনুস্মৃতি, নারদ স্মৃতি, বৃহস্পতি স্মৃতি, এবং 436 এবং 473 খ্রিস্টাব্দে কুমারগুপ্ত আর বন্ধু বর্মনের ইনস্ক্রিপশনস, এমনকি স্কন্দগুপ্তের ইন্দোর তাম্রশাসন, এবং বঙ্গদেশের আমাদের বাংলার পাহাড়পুর এবং দামোদরপুর कॉपर प्लेट। मतलब मनुस्मृति, बृहस्पति स्मृति, नारद स्मृति, स्कंदगुप्त का जो कॉपर प्लेट के बारे में बताया, इंदौर कॉपर प्लेट, और हमारे बंगाल में पहाड़पुर और दामोदरपुर कॉपर प्लेट, वहाँ से भी इन्फॉर्मेशन हम लोगों को मिला है। बंधु बर्मन का मांदासुर इंस्क्रिप्शन से हम लोगों को इन्फॉर्मेशन मिला है। और सबसे बड़ी बात, भीटा, बौसार एवं राजघाट, यहाँ से कॉइन्स मिला है। तो इससे पूरी तरह से पता चलता है, ये टर्म हम लोगों को मिलता है, ये टर्म का नाम है নিগম শব্দটা আমরা পাচ্ছি এই সমস্ত ইনফরমেশনগুলো থেকে। এর থেকে স্পষ্ট রিস ডেভিস, যেমন এখানে এখানে বলা প্রয়োজন যে রিস ডেভিস বিখ্যাত ঐতিহাসিক রিস ডেভিস, তিনি জাতকের রেফারেন্স তুলে বলেছিলেন যে 18 রকমের গিল্ট জাতকের সময়কালে প্রচলিত ছিল। মানে খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দীতে 6 सेंचुरी बीसी তে 18 तरीके का गिल्ट वहाँ पर था जातक के टाइम में, जब जातक टेक्स्ट लिखा जा रहा था। तो इस জাতকের এই গিল্ড 18 ধরনের গিল্ড নাকি গুপ্ত যুগে নাকি কন্টিনিউ করছিল, এটা রিস ডেভিসের বক্তব্য অনুযায়ী এটা বলা হয়েছে। এবং গুপ্ত যুগে এর গিল্ডের পরিমাণ দিন দিন বাড়ছিল, অর্থাৎ এই অর্গানাইজেশনের পরিমাণ দিন দিন বাড়ছিল। গুপ্ত যুগের যে টেক্সট গ্রন্থ মনু এবং যাজ্ঞবল্ক্য যে স্মৃতি, এই দুটো টেক্সট গ্রন্থে শ্রেণী বিশেষ করে এই অর্গানাইজেশনগুলো পরিচালনার জন্য দুটো টার্ম
পরিচালনার জন্য দুজনের নাম পাওয়া যাচ্ছে, সেই টার্ম সেটা একটা হচ্ছে জ্যেষ্ঠক আর একটা হচ্ছে প্রমুখ। জ্যেষ্ঠক, প্রমুখ এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা টার্ম পাওয়া গিয়েছে কার্যচিন্তক। জ্যেষ্ঠক, প্রমুখ অ্যান্ড কার্যচিন্তক, দিস থ্রি টার্ম গট ফ্রম দিস রেফারেন্সেস অফ মানুষ অ্যান্ড যাজ্ঞবল্ক্য স্মৃতিস। আচ্ছা, এগুলো কি? এই জ্যেষ্ঠক এবং প্রমুখ থেকে বুঝতেই পারছো, জ্যেষ্ঠক মানে বড়, প্রমুখ মানেও বুঝতে পারছো লিডার, বড়। তো এরা হচ্ছেন ওই নিগমগুলোর হেড বা শ্রেণীগুলোর হেড। আচ্ছা, গুপ্ত যুগেতে একটা জিনিস বলা হয়েছে যে কার্যচিন্তক শব্দটা হচ্ছে হেল্পার, অর্থাৎ এখানে মনুস্মৃতিতে কার্যচিন্তক শব্দটাকে বলা হয়েছে সাহায্যকারী। কীরকম সাহায্যকারী? বলছেন যিনি এই পোস্টে থাকবেন তিনি হবেন অত্যন্ত সৎ বংশজাত এবং তিনি হবেন দক্ষ, তিনি হবেন ন্যায়পরায়ণ এবং সৎ। এই রকম লোক ওই পোস্টে যাবেন এবং তারা কাকে হেল্প করবেন? জ্যেষ্ঠক এবং প্রমুখকে তারা কাজেতে হেল্প করবেন। অর্থাৎ নিগম সম্পর্কে কিন্তু মনুস্মৃতিতে কথা বলা হয়েছে। जो कार्यचिंतक थे ये हेल्प करने वाला था। ये कैरेक्टरली कैसे थे? कैरेक्टरली बहुत साफ सुथरा था, घूसखोर नहीं था, नहीं होना चाहिए। तो इस तरीके का लोगों को वहाँ पर पोस्ट मिलता था, ये काम करते थे और ये लोग हेल्प करते थे। जो हेड थे ऑर्गेनाइजेशन का, ये लोग हेल्प करते थे। তো এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এত লোকের প্রয়োজন হচ্ছে কেন। বলছে এই পোস্টগুলো প্রয়োজন হচ্ছিল কারণ গুপ্ত যুগেতে নিগমগুলোর কার্যক্ষমতা বাড়ছিল, কাজ বাড়ছিল, তার মানে এরিয়া বাড়ছিল, নানান নিয়মকানুন চালু হচ্ছিল এবং এইগুলোকে কন্ট্রোল করার জন্য কার্যচিন্তকদের অবশ্যই প্রয়োজন হয়ে পড়েছিল। আর সবথেকে বড় কথা, নিগমদের সংখ্যা বাড়ছিল এবং এই সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে গিল্ডগুলোর কিছু চরিত্রের কথাও गुप्त युगे हमारे सामने एसेছে। कुछ फीचर्स हम लोगों को सामने आया है हम लोगों का कि এই ফিচার্সগুলো কী ছিল, যার ফলে এই ফিচার্সগুলোর যে বৈশিষ্ট্য, চলো চলো এই ফিচার্সগুলোর যে বৈশিষ্ট্য, এই ফিচার্স গুপ্ত যুগে যে গিল্ডগুলোর যে বৈশিষ্ট্য আমরা পেয়েছি এই সময়কালেতে গুপ্ত যুগে, বিশেষ করে সেই গুপ্ত যুগে যে বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করতে পাই, সেখানে বলা হয়েছে এগুলো গিল্ডগুলো পরিচালিত হতো সমান অর্থাৎ যৌথ উদ্যোগে। ফার্স্ট হচ্ছে কালেকটিভলি এই গিল্ডস রান করতে থে। 2 নম্বর হচ্ছে এই গিল্ডগুলোতে একটা দায়িত্ব সমানভাবে বণ্টিত হতো প্রত্যেকের ওপরে। 3 নম্বর হচ্ছে এই গিল্ডগুলোতে যে লভ্যাংশ, ধরো গিল্ড লাভ করেছে বছরে, সেই গিল্ড লাভ করার পরে যেটা लभ्यांश होते थे समान भावे बंटित होतो। तो इसका जो लभ्यांश है वो सब लोगों के समान हिस्से में बांटा जाता था जो भी लाभ होता था। और सबसे बड़ी बात है कि इस गिल्ड में मान लो कि कोई भी सदस्य के कारण लॉस हुआ है बिजनेस में, तो ऐसा बोला गया है कि उस सदस्य के वो पेड करना पड़ेगा उसकी, क्योंकि उसी की हिसाब मतलब उसी की आचरण के कारण ये लॉस हुआ है। तो बृहस्पति ने बताया कि उनके पास से पैसा लिया जाता था। तो মানে ধরো কারো যদি লস হয়েছে, কোনো ধরো গিল্ডের লস হয়ে গেছে, কারোর কোনো একটা কারিগরের হোক বা কারোর একটা ভুলে, তাহলে বলা হয়েছে তার সম্পত্তি বিক্রি। বৃহস্পতি স্মৃতি আদেশ দিয়েছেন যে স্মৃতিতে টেক্সটে বলা আছে যে ওখানে ওর জমি বা সম্পত্তি বিক্রি করে কিন্তু ওটাকে মানে পূরণ করতে হবে। আর নারদ স্মৃতিতেও একই কথা বলা রয়েছে, শ্রেণী ধর্মের কথা। এবং অবশ্য এটাকে একটা কি বলা হচ্ছে গুপ্ত যুগে, তাহলে বুঝতে পারছো যে ওই অর্গানাইজেশনগুলোর কাজ বেড়েছিল এবং এই সংগঠনগুলো কি করে পরিচালিত হচ্ছিল। আর আমি প্রথমেই তো বলে দিয়েছি যে এই অর্গানাইজেশনগুলো কেন হতো, দরকার ছিল কি, কারণ হচ্ছে ইউনাইটেড থাকা, বিজনেসম্যানদের ইউনাইটেড থাকতে হতো, না হলে তাদের তো সমস্যা বেশি। কারণ তাদের ধরো কোনো সময় ক্ষতি হয়ে গেল, বিজনেসে ক্ষতি হতে পারে, সমস্ত কিছু ক্ষতি হতে পারে। যদি একা দ্বারা ক্ষতি হয় তাহলে একা দিতে পারে, কিন্তু যদি কালেকটিভলি ক্ষতি হয় তাহলে সবাই ক্ষতিটা সমানভাবে পূরণ করা হবে। এবং এখান থেকে কারোর ধরো ট্রেডার্সের বাড়িতে কোনো সমস্যা হয়েছে কিছুক্ষণ আগে যেটা আমি বললাম, সে বাড়ি থেকে অর্গানাইজেশন তাদেরকে হেল্প করবে, পাশে দাঁড়াবে। এটার জন্যই তো সংগঠন করা হয়।
তো এই যে নিয়ম কানুনগুলোকে এটাকে বলা হয়েছে রাজধর্মের মতো পালন করা হতো, মানে কোনো অবস্থাতে একে क्रॉस करा যেত না। इसका जो नियम कानून है वो एक राजधर्म की तरह माना जाता था उस जमाने में, मतलब गुप्त पीरियड में, और इसको किसी भी हाल में क्रॉस नहीं किया जाता था। प्रमुख और कार्यचिंतक, এখন এই দুটো টার্ম এর মধ্যে ধরো সমস্যা দেখা দিয়েছে, এবং যেখানে হেড শ্রেণীর যিনি হেড রয়েছেন সেই শ্রেণীর হেড হচ্ছে তিনি অসৎ প্রকৃতির। অর্থাৎ এখানে বলা হয়েছে যে গিল্ডগুলোতে কি তাহলে, মানে তোমাদের প্রশ্ন আসতে পারে, গিল্ডগুলোকে কি তাহলে ওই রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ থাকতো না? রাজা কি কোনো অবস্থাতে হস্তক্ষেপ করতেন না? এটা গুপ্তযুগের বিভিন্ন টেক্সটে এসেছে যে সত্যি করে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থাকতো না, এখানে রাজা হস্তক্ষেপ করতেন না, राजा का कुछ भी भूमिका वहाँ पर नहीं था। लेकिन एक वक्त ऐसा आता था, अगर मान लो कि प्रमुख और कार्यचिंतक उनमें कुछ झगड़ा हुआ है, कुछ प्रॉब्लम्स आया है, और जो हेड है वो संभाल नहीं पा रहा है, तब जाके सर्वसम्मति से ये लोग प्रस्ताव लेके जाते थे राजा के पास कि आप समाधान कर दीजिए, तब जाके ऐसा होता था। मतलब রাজা এই কার্যচিন্তক এবং প্রমুখদের মধ্যে ঝামেলা, এবং শ্রেণী হেড যিনি আছেন তিনি যদি সমাধান করতে না পারেন তখন সবার সম্মতিক্রমে রাজার কাছে প্রস্তাব নিয়ে যাওয়া হতো যে গিল্ডের এরকম সমস্যা দেখা দিচ্ছে, নিগমের সমস্যা, আপনি সমাধান করুন। তখন কিন্তু রাষ্ট্রের হস্তক্ষেপ দেখা যেত। তার আগে কিন্তু রাজা বা রাষ্ট্র কোনো অবস্থাতেই গিল্ডগুলোতে হস্তক্ষেপ করতো না। শ্রেণীগুলো গুপ্ত যুগের শ্রেণীগুলো যে ইন্ডিপেন্ডেন্ট ছিল তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে যে এদের নিজস্ব এরা সিলমোহর ব্যবহার করতেন, এবং বৈশালীতে নিজস্ব সিলমোহর, मतलब अपना सील अपना ये छपा हुआ अपना सील इस्तेमाल करते थे ये सब श्रेणी और संगठन, मतलब गवर्नमेंट का नहीं था, इन लोगों का अपना था, ये लोग बिजनेस करते थे। बाकी जो मान लो कोई और जगह में बिजनेस करने गए, इसी ऑर्गेनाइजेशन का कोई ट्रेडर्स गया वहाँ पर, तो वो सील्स लेके जाते थे, दिखाते थे कि ये सील्स आया यहाँ से, इसका मतलब ये वो संगठन से आया है, गवर्नमेंट का नहीं था लेकिन अपना था। मतलब इससे पता चलता है कि कितना इंडिपेंडेंट था एक एक ऑर्गेनाइजेशन और एक एक श्रेणी और निगम গুপ্ত পিরিয়ড में। और বৈশালী থেকে প্রায় মোটামুটি 270টার মতো সিলমোহর পাওয়া গিয়েছে, যেখানে কিছু টার্ম পাওয়া যাচ্ছে: শ্রেণী নিগম, শ্রেণী কুষ্ঠিক, শ্রেণী কুলিকা নিগম, শ্রেষ্ঠী কুলিকা নিগম, শ্রেষ্ঠী স্বার্থবাহ এবং কুলিক নিগম, অর্থাৎ শ্রেষ্ঠী নিগম, শ্রেষ্ঠী কুলিক নিগম এবং শ্রেষ্ঠী স্বার্থবাহ এবং কুলিক নিগম, এই সমস্ত টার্ম পাওয়া গিয়েছে এই মুদ্রা, মানে এই সিলমোহরগুলো থেকে বোঝা যাচ্ছে যে অর্গানাইজেশনগুলোর আলাদা আলাদা ভূমিকা আলাদা আলাদা ছিল। এবং সবথেকে বড় কথা যে কুলিক নিগম, প্রথম কুলিক শব্দটা, এটা বোঝা যাচ্ছে প্রথম কুলিক মানে হচ্ছে কুলিকদের হেড, অর্থাৎ মানে শ্রেণী নিগমের পরিচালকদেরও মধ্যেও একটা সংগঠন ছিল, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এইখানে গুপ্ত যুগেতে শ্রেণী বা নিগমগুলির গুরুত্বের কথা কিন্তু অকপটে বিভিন্ন টেক্সট এবং বিভিন্ন জায়গায় কিন্তু স্বীকার করে নেওয়া হয়েছে। इनका जो इम्पोर्टेंस था ये सब लोग मानते हैं गुप्त पीरियड में। लेकिन लैटर गुप्त पीरियड में क्या हुआ कि जो पुरान एज आया हमारे देश में, पुरान पीरियड आया, बहुत सारे पुरान में इन सब श्रेणी का जो कैरेक्टर है इसको नीचू नज़र से दिखा गया है, মানে নিচু নজরে দেখা হয়েছে। পুরাণের যুগ যখন শুরু হয়েছে, বিশেষ করে দুটো পুরাণের নাম পাওয়া যায়, ব্রহ্ম বৈবর্ত পুরাণ এবং বৃহৎ ধর্ম পুরাণ। এই দুটো পুরাণে এদেরকে নিচু চোখে দেখা হচ্ছে। আচ্ছা, এর কারণটা হচ্ছে পুরাণেগুলোতে বলা হচ্ছে যে এক একটা অর্গানাইজেশন, এক একটা সংগঠনের আর থাকছে না, এই সংগঠনগুলোর মধ্যে মিশ্র প্রজাতি সংগঠন লোকজন ঢুকছে। যেমন ধরো চর্মকারও সেখানে আছে, তাঁতও তৈরি করছেন সেখানে, একটি অর্গানাইজেশনের ভেতরে যখন ঢুকছে তখন একটা সংকর প্রজাতির মিশ্র সংগঠন তৈরি হয়ে যাচ্ছে, যার জন্যই বিশেষ করে বৃহৎ ধর্ম পুরাণেতে এখানে সংকর বলা হয়েছে এই অর্গানাইজেশনগুলোকে, মানে চিহ্নিত করা হয়েছে। এক্ষেত্রে আমি তোমাদের রেফারেন্সে যেমন বললাম যে কুম্ভকার যারা ধরো মাটি তৈরি জিনিসপত্র তৈরি করেন, তন্তু যারা ওই যে পাটের জিনিসপত্র তৈরি করেন, সুতো যারা তৈরি করেন, এবং রজ্জুকার যারা সুতো তৈরি করেন, ওই যে দড়ি তৈরি করেন, তাদের যেমন সমাজে ব্রাহ্মণসরা বিধান দিয়েছিলেন যে তারা উঁচু কাস্ট হতে পারেন লেভেলের মাধ্যমে, নিচু কাস্ট নয়, তারা সমাজের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারে নিচু কাস্টের বন্ধন থেকে। অন্যদিকে যেমন আছে ধরো চর্মকার যারা মুচি, আবার যেমন ধরো রং করার মিস্ত্রি রঞ্জকার, আর একটা ধরো কাঁসা তৈরি জিনিসপত্র তৈরি করছেন যারা কাঁসারি,
তেলি যারা তেল উৎপাদন করছেন, तो तादेर किंतु अछूत हिसेबे तखनो समाजे किंतु धरा होच्छे। मतलब हम बोल रहे हैं कि कोशिश कर रहे हैं कि ये जो कैटेगरीज वहाँ पर पुरान के एज में आया है हमारे देश में, इस पुरान के एज में हम लोगों को ये पता चला है कि ऑर्गेनाइजेशन को बोला जा रहा है कि मिक्स्ड ऑर्गेनाइजेशन, जिससे डिवीज़न आ गया था, इसलिए इसको मिक्स्ड बोला जा रहा है। और गुप्त যুগের পরবর্তী গুপ্ত যুগে এটা হয়েছিল, তার সবথেকে বড় কারণ আমি তোমাদের বলি, সেটা হচ্ছে সমাজে যেহেতু ব্রাহ্মণদের আধিপত্য তো বেড়েই ছিল এবং अनुलोम प्रतिलोम विवाह होच्छिलो, तारपर अनुलोम प्रतिलोम जो शादी हो रहा था, इसके चलते जो क्रॉस जो कैटेगरी समाज में आया था जाति सिस्टम्स का, तो इसका प्रभाव भी गिल्ट में आया था। उपसंहारे আমরা এটাই বলতে পারি যে প্রাচীন ভারতে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী থেকে শুরু করে গুপ্তা পিরিয়ড পর্যন্ত যে পর্ব আমরা দেখেছি, শুধুমাত্র মৌর্য পিরিয়ডকে বাদ দিলে গিল্ডের ভূমিকা কিন্তু ভারতবর্ষের বিজনেসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং অত্যন্ত শক্তিশালী ভূমিকা ভারতবর্ষ অর্থনীতিতে তারা পালন করেছেন। बहुत इम्पोर्टेंस इकोनॉमिक हिस्ट्री के लिए गिल्ड्स का सिंस फ्रॉम 6th century BC टू पोस्ट गुप्ता एंड पोस्ट गुप्ता पीरियड टिल लेटर पीरियड ऑफ गुप्ता पीरियड, इन लोगों का भूमिका बहुत ही स्ट्रॉन्ग था और इकोनॉमिक हिस्ट्री में इन लोगों का दबदबा बहुत ही ज़्यादा था, जो कंटिन्यू करता गया भारतवर्ष में। तो भारत আজকের গিল্ড সিস্টেম নিয়ে যে প্রথম অংশ এখানেই শেষ করছি। তো আশা করছি তোমরা একটা নোট বানিয়ে রেখো তোমাদের এক্সামের জন্য, কারণ এটা তোমাদের জানা দরকার, কারণ নেক্সট সেমিস্টারে যখন চলে যাবে তখন এই টপিকটা আর পড়তে পারবে না। তো নেক্সট দিন আমরা আবার নতুন কোনো টপিক পড়ব, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।